প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোর্স কোড 211905, কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকারসমূহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, লেকচার নাম্বার 3, লেকচার শিরোনাম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকের স্পেসিফিক আলোচ্য বিষয়সমূহ হলো যুক্তরাজ্যের পার্লামেন্টের উদ্ভব ও ক্রমবিকাশ, যুক্তরাজ্যের পার্লামেন্টের গঠন, যুক্তরাজ্যের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি যে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের পার্লামেন্ট, এই আইনসভার নাম হলো পার্লামেন্ট। এটি যুক্তরাজ্যের আইন প্রণয়ন সংশ্লিষ্ট কার্যক্রমের সর্বোচ্চ সংস্থা। পার্লামেন্ট গঠিত হয় রাজা বা রানী, মোনার্ক, এবং পার্লামেন্টের দুটি কক্ষ, লর্ড সভা, হাউস অব লর্ডস, এবং কমন সভা, হাউস অব কমন্সকে নিয়ে। অর্থাৎ যুক্তরাজ্যের পার্লামেন্ট বলতে রাজা বা রানী সহ পার্লামেন্টকে, কিং অর কুইন ইন পার্লামেন্টকে বোঝায়। এ পার্লামেন্ট সুদীর্ঘকাল ধরে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করেছে এবং আধুনিক বিশ্বের অনেক রাষ্ট্রের আইনসভা ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণ করে গড়ে উঠেছে বলে এই যুক্তরাজ্যের পার্লামেন্টকে পার্লামেন্টের জননী বা মাদার অফ পার্লামেন্টস বলা হয়। আধুনিক ব্রিটিশ পার্লামেন্টের যে যদি উদ্ভব এবং বিকাশটা আমরা আলোচনা করি, তাহলে আমরা এটা পাই যে অষ্টম থেকে একাদশ শতকে অ্যাংলো স্যাক্সন রাজত্ব সময়, ওই সময়ে সরকারের দুটি প্রতিষ্ঠান ছিলেন। একটা হলো উইটান, যা বা উইটানাগামট, এবং মুড এর উত্তরাধিকারী হিসেবে এই প্রতিষ্ঠানটার উদ্ভব হয়েছিল। উইটান ছিল এটা বিদ্বজনদের সভা বা কাউন্সিল অফ ভয়েসমেন, এবং এই বিদ্বজন সভা প্রতিনিধিত্বমূলক ছিল না, কারণ উইটান রাজা মনোনীত নেতৃস্থানীয় প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এটা গঠিত হতো। রাজা নিজে এই সভায় সভাপতিত্ব করতেন। অ্যাংলো স্যাক্সনের সময় প্রতিটি কাউন্টি বা শায়ার নিয়মিত বৈঠক বা মুট হতো। এই মুটে নিয়মিত মামলার শুনানি এবং স্থানীয় বিষয়গুলো আলোচনা হতো। শায়ার মুটে স্থানীয় লর্ড, বিশপ, শেরিফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রতিটি গ্রামের 4 জন প্রতিনিধি উপস্থিত থাকতেন। নরমান বিজয়ের পর এই সভাটি কাউন্টি কোর্ট হিসেবে পরিচিত হয়ে ওঠে এবং স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণার প্রবর্তন ঘটায়। যে প্রতিষ্ঠানটার সাথে পার্লামেন্টের উদ্ভবের আমরা বিশেষ করে নরমান যুগে দেখি, সেটা হলো কুরিয়ার রেজিস। কুরিয়ার রেজিস মূলত উইটানের মতোই ছিল। ইংল্যান্ডের বিজয়ের পর নরমান রাজারা ছোট কিন্তু স্থায়ী আভ্যন্তরীণ পরামর্শদের দ্বারা এবং কর্মকর্তাদের একটি কাউন্সিলের মাধ্যমে শাসন করতে শুরু করেছিল, যা ইংল্যান্ডের অ্যাংলো স্যাক্সন রাজাদের উইটানের মতোই ছিল, তবে এটা কিছুটা পৃথক ছিল। কুরিয়ার রেজিস নামক এই কাউন্সিল দুটি ধরন ছিল, একটি বৃহৎ, অন্যটি ছিল ক্ষুদ্র। ক্ষুদ্র কুরিয়ার রেজিস রাজার আভ্যন্তরীণ পরামর্শদাতাদের এবং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হতো। এবং কুরিয়ার রেজিস থেকে আমরা দেখি যে ম্যাগনাম কনসিলিয়াম বা মহাপরিষদ নামের একটি সংস্থার উদ্ভব ঘটে। মাঝে মাঝে রাজা বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত সিদ্ধান্ত সমূহ অনুমোদন পেতে অতিরিক্ত সম্ভ্রান্ত সদস্য আর্ল এবং ব্যারন এবং গির্জার সদস্য বিশপ এবং এভেন্টদের আহ্বান করতেন। এই বৃহত্তর দলটি বৃহৎ কুরিয়ার রেজিস বা মহাপরিষদ বা ম্যাগনাম কনসিলিয়াম নামে পরিচিত ছিল। কুরিয়ার রেজিস রাষ্ট্রের আইনসভা, বিচারিক বা কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করত। বৃহত্তর বা ক্ষুদ্রতর কুরিয়ার রেজিস উভয়ই অন্যটির অধীন ছিল না, কারণ এটি একই সত্তা হিসাবে বিবেচিত হতো। কুরিয়ার রেজিস
রাষ্ট্রের আইনসভা বিচারিক বা কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করত। বৃহত্তর বা ক্ষুদ্র কুরিয়ার রেজিস উভয়ই একে অন্যটির অধীন ছিলেন না। আমরা যদি প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টের ধারণার সূচনাটা দেখতে পাই হলো রাজা জনের সময়। রাজা জন বাড়তি অর্থের প্রয়োজন মেটাতে উদ্যোগী হয়ে প্রতিনিধিমূলক ব্যবস্থার সূচনা করেন। অধিক অর্থ সংগ্রহ করার বিষয়ে পরামর্শ নেয়ার জন্য তিনি মহাপরিষদের প্রত্যেক শায়ার হতে 4 জন করে নাইট পাঠানোর জন্য শেরিফদের নির্দেশ দেন। অনেক তাত্ত্বিক মনে করেন রাজা জনের এই ব্যবস্থায় ইংল্যান্ডের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টের সূচনা ঘটায়। রাজা তৃতীয় হেনরির আমলে আমরা পার্লামেন্টের আধুনিক যে রূপটা, এই রূপটা কিছুটা অনেকটা দেখতে পাই। আর তৃতীয় হেনরির আমল থেকে মহাপরিষদ পার্লামেন্ট নামে আখ্যায়িত হতে থাকে। রাজা তৃতীয় হেনরির সময় ফ্রান্সের সঙ্গে যুদ্ধে ব্যাপক অর্থ ব্যয়, প্রচন্ড অর্থ সংকট দেখা দেয়। 1254 খ্রিস্টাব্দে অর্থ সংগ্রহের জন্য তিনি সামন্তদের কাছে আবেদন করেন। নতুন করে কর আরোপের প্রচেষ্টার ফলে রাজা তৃতীয় হেনরির সঙ্গে সামন্তদের একটা বিরোধ দেখা দেয়। আর এই বিরোধে রাজার বিরুদ্ধে সামন্তদের নেতৃত্ব দেন সাইমন ডি মন্টফোর্ট। এবং সাইমন ডি মন্টফোর্ট মহাপরিষদের এক অধিবেশন আহ্বান করেন রাজার বিরোধিতা করতে যেয়ে। 23 জন সম্ভ্রান্ত ব্যক্তি, 120 জন বিশপ, প্রতিটি কাউন্টি থেকে 2 জন করে নাইট এবং প্রতিটি শহর বড় হতে 2 জন বার্জেসকে আহ্বান করা হয়েছিল। এছাড়া সিনেটপোর্টগুলো থেকে প্রতিটি থেকে 4 জন করে প্রতিনিধি ডাকা হয়েছিল। 1265 সালের 20 জানুয়ারি ওই পার্লামেন্টটা শুরু হয়েছিল। সাইমন ডি মন্টফোর্টের যে পার্লামেন্ট সেটা শুরু হয়েছিল। আর এটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল। এই কারণে সাইমন ডি মন্টফোর্টকে অনেকেই আধুনিক পার্লামেন্টের পথিকৃৎ বা কমন সভার জনক হিসেবেও অভিহিত করে। আমরা পার্লামেন্টের বিকাশের ক্ষেত্রে আমরা রাজা প্রথম এডওয়ার্ডের সময় পার্লামেন্ট যে আহ্বান করেছিল ওটাকেও আমরা একটা গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচনা করতে পারি। 1275 সালে প্রথম এডওয়ার্ড তার প্রথম পার্লামেন্ট আহ্বান করেন। তিনি সম্ভ্রান্ত গির্জাদের প্রতিনিধিদের ডেকেছিলেন এবং প্রতিটি কাউন্টি বা শায়ারের নাইট এবং প্রতিটি শহর থেকে 2 জন করে প্রতিনিধি নির্বাচনের আদেশ বা রিট হিসেবে যেটা পরিচিত সেটা জারি করেছিলেন। প্রথম এডওয়ার্ড নিয়মিতভাবে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতেন এবং তার 35 বছরের শাসনকালে অর্থাৎ 1272 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 46টি অধিবেশন আহ্বান করেছিলেন। এর পূর্বে এত বেশি পার্লামেন্টের আহ্বান কোন রাজা করেন নাই। এজন্য এই প্রথম এডওয়ার্ডকে পার্লামেন্টের বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিবেচনা করা হয়। এবং 1295 সালে বার্জেসের শায়ারের নাইটদের সাথে ডাকা হয়। এটি মডেল পার্লামেন্ট হিসেবে পরিচিত হয়েছিল, কারণ প্রতিটি শহর থেকে 2 জন নাইট, প্রতিটি শহর থেকে 2 জন বার্জেস এর প্রতিনিধিত্বকরণ প্রায় ভবিষ্যৎ সকল পার্লামেন্ট অনুসরণ করত। এই 1295 সালে যে পার্লামেন্ট আহ্বান করা হয়েছিল সেই পার্লামেন্টে 2 জন আর্চবিশপ, 18 জন বিশপ, কেন্দ্রীয় ধর্মীয় ব্যবস্থার 3 জন দ্বীপ পরিষদীয় প্রধান, 66 জন অ্যাবট, 9 জন আর্ল, 41 জন ব্যারন, 61 জন নাইট এবং শহর অঞ্চলের 172 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা এই জন্য মানে আধুনিক পার্লামেন্টের যতগুলো প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার যে রূপগুলো পায় বা যে সেক্টর থেকে যে সেকশন থেকে প্রতিনিধি পাঠানো প্রতিনিধি গ্রহণ করা হয়, ঠিক আমরা রাজা প্রথম এডওয়ার্ডের যে আদর্শ পার্লামেন্ট দেখেছিল সেখানে আমরা এর একটা নমুনা আমরা দেখতে পাই। এই জন্য এই রাজা প্রথম এডওয়ার্ডের যে পার্লামেন্ট, ওই পার্লামেন্টটাকে একটা মডেল পার্লামেন্ট বা আদর্শ পার্লামেন্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। লর্ড সভা এবং কমন সভার উদ্ভব আমরা বলবো যে পার্লামেন্টের থেকে এই পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড সভা কমন সভা ভাবে আলাদাভাবে সুপরিকল্পিতভাবে কেউ সৃষ্টি না করলেও এটা ঘটনার পরম্পরায় এটা তৈরি হয়েছিল। প্রথমে এডওয়ার্ডের আহ্বানকৃত পার্লামেন্টের সদস্যগণ অভিজাত সম্প্রদায়, যাজক সম্প্রদায় এবং সাধারণ মানুষ, এই 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। কালক্রমে অভিজাত ও যাজক সম্প্রদায়ের প্রতিনিধিগণ নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতেন এবং সাধারণ মানুষ
এর প্রতিনিধিগণ আলাদা থাকতেন। 1327 খ্রিস্টাব্দে তৃতীয় এডওয়ার্ড সিংহাসনে আসেন এবং সেই সময়ে কাউন্টি এবং শহর, কাউন্টি থেকে শায়ারের নাইট এবং শহরের বার্জেসের প্রতিনিধিরা পার্লামেন্টের স্থায়ী অংশ হয়ে ওঠে। 1332 সালের পর তারা এক চেম্বারে একসাথে বসে এবং কমন্স সভা বা হাউস অব কমন্স নামে পরিচিত হয়। 1341 খ্রিস্টাব্দে কমন্স সভার রাজা এবং সম্রাটদের কাছ থেকে পৃথক হয়ে আলোচনা আর সূচনা ঘটন বলে অনেকে মনে করেন। এবং অভিজাত ও যাজক সম্প্রদায়ের প্রতিনিধি পুষ্ট কক্ষটি লর্ড সভা নামে পরিচিত হয়, যা অন্যান্য আর অন্য কক্ষটি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা একটা কমন সভা নামে পরিচিত হয়। চতুর্দশ শতকের শেষ দিকে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থাটা ব্রিটেনে স্থায়ীভাবে এটা রূপ লাভ পায়। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস। এটি পৃথিবীর সবচেয়ে পুরাতন দ্বি-পরিষদ বা সেকেন্ড চেম্বার। অতীতে লর্ড সভার ক্ষমতা ছিল অনেক বেশি, কিন্তু বর্তমান আইন প্রণয়নের ক্ষেত্রে এর ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। কমন সভার মতো লর্ড সভা আর অধিবেশন ওয়েস্টমিনিস্টার প্রাসাদে বসে। কক্ষটি পুরো অফিসিয়াল নাম হলো যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের আধ্যাত্মিক ও পার্থিব মর্যাদাপূর্ণ লর্ডদের পার্লামেন্ট, দ্য রাইট অনারেবল the Lords Spiritual and Temporal of the United Kingdom of Great Britain and Northern Ireland in Parliament Assemble. আমরা যেটা বলছিলাম যে ইতিমধ্যে দেখেছি যে পার্লামেন্ট আমরা দ্বিকক্ষ বিশিষ্ট, এর মধ্যে উচ্চ কক্ষটা হলো লর্ড সভা, নিম্ন কক্ষ কমন সভা। আমরা এখন লর্ড সভার গঠন সম্পর্কিত একটু আলোচনা করব। আমরা সর্বশেষ 2019 সালের তথ্য অনুযায়ী লর্ড সভার মোট সদস্য সংখ্যা 778 জন। লর্ড সভার সকল সদস্য মনোনীত হন 90 জন উত্তরাধিকারী পেয়ার ও পদাধিকার বলে নিযুক্ত 2 জন ছাড়া, মানে 92 জন ছাড়া সকলেই মনোনীত হন রাজা বা রানী কর্তৃক। 2 ধরনের লর্ড নিয়ে লর্ড সভা গঠিত হলো, এক হলো পার্থিব লর্ড, লর্ড টেম্পারার্স, ও 2 হলো আধ্যাত্মিক লর্ড, লর্ড স্পিরিচুয়াল। পার্থিব লর্ড আবার কয়েক ধরনের রয়েছে। আমরা এটা উত্তরাধিকারী সূত্রে যে উত্তরাধিকারী পেয়ার, হেরিডিটি পেয়ার্স, এবং আজীবন পেয়ার, লাইফ পেয়ার্স, এবং আপিল লর্ড, লর্ড আপিলেন্ট ইন অর্ডিনারি বলা হচ্ছে। আপিল লর্ড অবশ্য 2009 সাল থেকে আপিল লর্ডরা আর লর্ড সভায় বসতে পারেন না, কেননা এই আপিল লর্ডের যারা বিচারক ছিলেন ওনারা আলাদা সুপ্রিম কোর্ট গঠন হওয়ার কারণে সুপ্রিম কোর্টে বসেন। এবং পার্থিব লর্ডের মধ্যে আমরা দেখি যে পেয়ারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য হলো আজীবন পেয়ার বা লাইফ পেয়ার। 2019 সালের তথ্য অনুসারে লর্ড সভায় আজীবন পেয়ারের সংখ্যা হলো 661 জন। বর্তমানে 92 জন উত্তরাধিকারী পেয়ার আছেন, তাদের মধ্যে 90 জন পেয়ারদের দ্বারা নির্বাচিত এবং 2 জন পদাধিকার বলে মনোনীত। 2009 সালের পূর্বে আপিল লর্ড থাকলেও বর্তমানে তা নেই। আধ্যাত্মিক লর্ড, লর্ড স্পিরিচুয়াল। আমরা জানি যে ইংল্যান্ড চার্চের একটা ব্যাপক প্রভাব আছে ইংল্যান্ডের রাজনীতির ক্ষেত্রে, এবং ইংল্যান্ডের চার্চের 26 জন আর্চ বিশপ ও বিশপ আধ্যাত্মিক লর্ড হিসেবে লর্ড সভার প্রতিনিধিত্ব করেন। ইংল্যান্ডের চার্চের 42টি ডায়োসিস রয়েছে, প্রতিটি ডায়োসিস বিশপ দ্বারা পরিচালিত। ক্যান্টারবারি ও ইয়র্কের আর্চ বিশপ, লন্ডন, ডারহাম, ম্যানচেস্টারের বিশপগণ পদাধিকার বলে লর্ড সভার সদস্য। সদর ও ম্যান এবং ইউরোপের জিব্রাল্টারের বিশপরা লর্ড সভায় বসতে পারেন না, কেননা তাদের ডায়োসিস ইংল্যান্ড এবং যুক্তরাজ্যের উভয়ের বাইরে অবস্থান করে। বাকি 35 জন বিশপের মধ্যে কর্মকালের ভিত্তিতে 21 জন সিনিয়র বিশপ লর্ড সভার সদস্য হন। লর্ড সভার একটা গুরুত্বপূর্ণ পদ হলো লর্ড স্পিকার। 2005 সালে সংবিধান সংস্কার আইন অধীনে লর্ড স্পিকার পদটি তৈরি করা হয়। পূর্বে লর্ড চ্যান্সেলর লর্ড সভার বিতর্কের সভাপতিত্ব করেন, বর্তমানে এই দায়িত্ব পালন করেন হলো লর্ড স্পিকার। 2006 সাল থেকে লর্ড স্পিকার পেয়ারদের মধ্য থেকে এই পেয়ারদের দ্বারাই 5 বছরের জন্য নির্বাচিত হন।
লোকসভার স্পিকার কার্যক্রম হলো মূলত লোকসভার কার্যক্রম তত্ত্বাবধান করা। লর্ডস প্রশাসন পরিচালনায় তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া লর্ড স্পিকার দেশে এবং বিদেশে রাষ্ট্রদূত হিসেবে কখনো কখনো ভূমিকা রাখেন। লোকসভার কার্যক্রম এবং যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থার অবদান সম্পর্কে ব্যাখ্যা ও প্রচার করে থাকেন। লোকসভার কার্যাবলী। বর্তমান শতাব্দীতে লোকসভার ক্ষমতা ও কার্যাবলী ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আগে ক্ষমতার দিক থেকে লোকসভা কমন সভার প্রায় সমকক্ষ ছিল। লোকসভার ক্ষমতা কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা ও অন্যান্য ক্ষমতা। কারণ লোকসভার যে আইন প্রণয়ন ক্ষমতা আমরা জানি কমন সভার মধ্যে এই ক্ষমতা সে ভূমিকা রাখে, তবে এত বেশি না হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থ বিল ব্যতীত যে কোনো বিল আইন প্রণয়নের জন্য লোকসভায় উত্থাপন করা যায়। লোকসভা আইন প্রণয়নের জন্য উত্থাপিত বিল নিয়ে বিতর্ক করে। লোকসভা বিল সংশোধন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে। 1911 এবং 1949 সালের পার্লামেন্ট আইন প্রণীত হওয়ার পর লোকসভা আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত ক্ষমতা বিশেষভাবে সংকুচিত হয়। 1949 সালের আইনের অনুসারে সাধারণ বিলের পাশের ক্ষেত্রে 1 বছর মাত্র বিলম্ব ঘটাতে পারে মাত্র। যে কোনো অর্থ বিল যদি কমন সভায় পরপর দুটি অধিবেশনে গৃহীত হয় এবং প্রথম অধিবেশনের পাঠ এবং দ্বিতীয় অধিবেশনের তৃতীয় পাঠের মধ্যে 1 বছর অতিবাহিত, তবে লোকসভার অনুমোদন ছাড়াই তা আইনে পরিণত হতে পারে। লোকসভার শাসন সংক্রান্ত কাজ ক্ষমতা যথেষ্ট রয়েছে। সরকারের বিভিন্ন নীতি নিয়ে লোকসভা আলোচনা করতে পারে। সরকারের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে। লোকসভা প্রশাসনিক নির্দেশাদি অনুমোদন ও পরীক্ষা করে দেখতে পারে। কমন সভার যেমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা অসীম ক্ষমতা আর অধিকারী হয়। সরকারের কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য এই জন্য তেমন কোনো উপায় লোকসভা নেই। তবে এই অবস্থায়ও অনেক সময় লোকসভা সরকারকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। সরকারের উপর এই সভার কার্যকর নিয়ন্ত্রণ নেই, কিন্তু লোকসভা দায়িত্ব সচেতন ও যুক্তিগ্রাহ্য সমালোচনা দ্বারা জনমতকে প্রভাবিত এবং সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। পূর্বে ব্রিটেনের সর্বোচ্চ আদালত হিসেবে লোকসভা যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে দায়িত্ব পালন করত। তবে 2005 সালের সাংবিধানিক সংস্কার আইনের ফলে যুক্তরাজ্যে পৃথক সুপ্রিম কোর্টের সৃষ্টি হয়। 2009 সাল হতে নতুন সুপ্রিম কোর্ট কার্যক্রম শুরু করে। নতুন সুপ্রিম কোর্টে লোকসভার বিচারিক কাজ এবং প্রিভি কাউন্সিলের বিচারিক কমিটির কয়েকটি কার্যক্রম এখানে স্থানান্তর হয়েছে। এই আইন দ্বারা লর্ড চ্যান্সেলর অফিসটিকে সংস্কার করা হয় এবং লর্ড চ্যান্সেলর যে আগের মতো এক সরকারের মন্ত্রী বিচারক হিসেবে যে কাজ করার ক্ষমতা ছিল সেটা আর এখন আর নেই। সেই ক্ষমতা এই আইন অনুযায়ী 2005 সালের সাংবিধানিক আইন অনুযায়ী সংস্কার আইন অনুযায়ী এটা এই ক্ষমতাটাকে খর্ব করা হয়। লোকসভার অন্যান্য ক্ষমতার মধ্যে রয়েছে লোকসভা নিজের যে কক্ষটি রয়েছে সেই কক্ষের শৃঙ্খলা রক্ষা করতে পারে। এক্ষেত্রে আমরা 2014 সালের লোকসভা সংস্কার আইনের ধারা 3 অনুসারে যে লোকসভা কোন সদস্য অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 1 বছরের বেশি সময় কারাদণ্ডের শাস্তি পেলে তিনি তার আসন হারাবেন বলে গণ্য করা হয়। এবং 2015 সালের লোকসভা আইন অনুসারে হাউস থেকে তার সদস্য পদ স্থগিত করার বা বহিষ্কার করার পদ্ধতি তৈরি করার অনুমতি দেওয়া হয়। আমরা এই দেখেছিলাম লোকসভার ক্ষমতা। লোকসভা এ পর্যন্ত আমরা দেখেছি শুরুতে লোকসভার ক্ষমতা অনেক ব্যাপক ছিল, বেশি ছিল। এটা ক্ষমতা সংকুচিত হতে 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 প্রায় মানে এই সভাটা মাঝে মধ্যে বলা হয় যে এই সভাটাকে উইথড্র করা হোক বা এই সভাটাকে স্থগিত করা হোক, বাতিল করা হোক। এই জন্য সরকারের উপর নানাভাবে চাপ দেয়। এই পর্যন্ত যেসব সংস্কারগুলো লোকসভার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তাগুলো হলো 1911 সালের পার্লামেন্ট আইন। এই আইন অনুযায়ী বাজেট প্রত্যাখ্যান করার লোকসভার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে খর্ব করা হয়।
1949 সালে পার্লামেন্ট আইন অনুসারে লর্ড সভার আইন প্রণয়ন, যে আইন বাতিল করার ক্ষমতাটা সেটাও, এবং অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা, এটাকেও আর অনেক সংস্কার সাধন করা হয়। এবং 1958 সালে লাইফ পেয়ারেজ আইনের মাধ্যমে ব্রিটেনের রাজা বা রানী প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে আজীবন পিয়ার তৈরি করার জন্য ক্ষমতা প্রাপ্ত হন। 1973 সালে পেয়ারেজ আইন সংশোধন করা হয়, এবং এই পেয়ারেজ আইন অনুযায়ী ইচ্ছে করলে কোনো পেয়ার তার যে লর্ডশিপ ত্যাগ করার ক্ষমতা তাকে দেয়া হয়। এবং 1999 সালে লোকসভার সংস্কার আইন, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার আইন। এই সংস্কার আইন অনুযায়ী লোকসভার পিআরএস ব্যবস্থার ব্যাপক চেঞ্জ আনা হয়, ব্যাপক পরিবর্তন আনা হয়। বিশেষ করে লোকসভা সংস্কার আইনে, এই 1999 সালের আইনে মাত্র 92টা উত্তরাধিকারী লর্ড রাখা হয়। হেরিডিটি পেয়ারদের সংখ্যা খুবই হ্রাস করা হয়, হ্রাস করে মাত্র 92তে সংকুচিত করা হয়, এবং তাও অন্তর্বর্তীকালীন জন্য এটা ব্যবস্থা রাখা হয়। এই মুহূর্তে লোকসভায় লাইফ পেয়ারেজের সংখ্যাই, আজীবন পেয়ারেজের সংখ্যাই সবচেয়ে বেশি রয়েছে। এবং 2005 সালের সাংবিধানিক সংস্কার আইন অনুযায়ী লোকসভার অনেক ক্ষমতার অনেক সংকুচিত হয়। বিশেষ করে লোকসভা যে বিচারিক দায়িত্ব পালন করতেন, সেই ক্ষমতা তার খর্ব করা হয়, এবং এই লোকসভার এই ক্ষমতাটাকে সংকুচিত করে এটা নতুন সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউস করা হয়, এবং এই নতুন সুপ্রিম কোর্ট এখন থেকে ব্রিটিশ পার্লামেন্টের যে ব্রিটিশ বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত হিসেবে ভূমিকা রাখবে বলে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই অনুযায়ী 2009 সাল থেকে একটা সুপ্রিম কোর্ট চালু হয়েছে, এবং এই সুপ্রিম কোর্টই ব্রিটেনের সর্বোচ্চ আদালত হিসেবে বর্তমানে কাজ করছে। এবং 2014 সালে যে সংস্কার আইন, সেই সংস্কার আইনে কিছু সংশোধন আনা হয়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ব্রিটেনের যে পার্লামেন্ট লর্ড সভার যে শৃঙ্খলার ক্ষেত্রে সে কিছুটা ক্ষমতায়িত হয়। ইচ্ছে করলে যে কোনো সদস্যকে তার শৃঙ্খলা ভঙ্গে সে বহিষ্কার করতে পারবেন বলে গণ্য করা। দ্বিতীয়, আমরা যে প্রতিষ্ঠানটাকে আমরা পড়বো, মানে আমরা হাউস অফ লর্ড সভা পড়লাম, যে ব্রিটেনের উচ্চকক্ষ এবং ব্রিটেনের নিম্নকক্ষ বা জনপ্রিয় কক্ষ বা জনগণের প্রতিনিধিদের দ্বারা গঠিত কক্ষ, জনগণের সমর্থন পোষ্ট যে কক্ষ, সবচেয়ে ক্ষমতার যে কক্ষ, সেটা হলো হাউস অফ কমন্স বা কমন সভা। কমন সভা হলো যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ লর্ড সভার মতো এর অধিবেশন ওয়েস্টমিনিস্টার প্রাসাদে বসে। এই কমন সভাই হলো ব্রিটেনের জনপ্রিয় প্রতিনিধিমূলক কক্ষ। কমন্স সভা একটি নির্বাচিত সংস্থা, যা 650 জন সদস্যদের সমন্বয়ে গঠিত হয়। 1922 সালের আইরিশ ফ্রি স্টেট স্বাধীনতার পরে গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যের কমন সভা নামে এটা পরিচিত হয়, হাউস অফ কমন্স অফ দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড। কমন সভার গঠন আমরা এটা জানি যে এটা একটা নির্বাচিত সংস্থা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ হলো কমন সভা, এবং কমন সভার প্রতিনিধি এটাই হলো জনপ্রিয় কক্ষ এবং জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটা কক্ষ। এটি 650 জন সদস্যদের একটি নির্বাচিত সংস্থা। কমন সভার সদস্যগণ একক নির্বাচনী এলাকা থেকে জনগণের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। মূলত এটা ফার্স্ট পাস দ্য পোল যে সিস্টেমটা আছে, অর্থাৎ সর্বাধিক ভোট যিনি পাবেন, প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট যিনি পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। এটা ফার্স্ট পাস দ্য পোল ব্যবস্থা। ওই ব্যবস্থায় মাধ্যমে একক নির্বাচনী এলাকায় জনগণের গোপন ব্যালটের মাধ্যমে এই কমন সভার সদস্যরা নির্বাচিত হন। ইতিমধ্যে বলেছি যে 2020 সালের যে কমন সভা রয়েছে সেটার সদস্য সংখ্যা 650 জন। এর মধ্যে ইংল্যান্ডের আসন হলো 533টি। আমরা জানি যে ইংল্যান্ডে হলো সবচেয়ে জনবহুল অঞ্চল, প্রায় দেশের 84% জনগণ ইংল্যান্ডে বসবাস করে। ওয়েলসের সদস্য সংখ্যা হলো 40 জন, স্কটল্যান্ডে 59 জন, এবং উত্তর আয়ারল্যান্ডে 18টি আসন রয়েছে। কমন সভার কার্যকাল সাধারণত
কমন সভার কার্যকালের মেয়াদ 5 বছর, তবে 2011 সালের পূর্বে 1911 সালের পূর্বে এই আইনের এটার মেয়াদ ছিল 7 বছর। 2011 সালের স্থায়ী মেয়াদ পার্লামেন্ট বা দ্য ফিক্সড টার্ম পার্লামেন্ট অ্যাক্ট 2011 অনুসারে যুক্তরাজ্যে পার্লামেন্টের মেয়াদ নির্দিষ্ট করা হয়। পূর্বে সাধারণ নির্বাচনের পরে পঞ্চম বছরের পূর্ববর্তী সাধারণ নির্বাচনের পরে পঞ্চম বছরের মে মাসে প্রথম বৃহস্পতিবার পরবর্তী নির্বাচনের তারিখ সময় নির্ধারণ করা হয়। এই আইন নির্দিষ্ট করেছে যে নির্বাচন তারিখের 25 কার্য দিবস, প্রথমে এটা 17 দিন করা হয়েছিল, তার আগেই পার্লামেন্ট বিলুপ্ত হবে। অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনের 25 কার্য দিবস আগে পার্লামেন্ট বিলুপ্ত হবে। আর এটা পঞ্চম বছরের মে মাসের প্রথম বৃহস্পতিবার নির্বাচনটা হবে। এটা ফিক্সড হয়ে গেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই প্রেসিডেন্টের মতো এই ডেটটাও ঠিক করা হয়ে গেছে। তবে কমন সভার ক্ষমতা ও কার্যাবলী। কমন সভা আমরা জানি যে এটা ব্যাপক ক্ষমতাধর এটা কক্ষ। পার্লামেন্টের যুক্তরাজ্যের পার্লামেন্ট হিসেবে পার্লামেন্টের নিম্ন কক্ষ, জনপ্রিয় কক্ষ, জনগণের সমর্থন পুষ্ট কক্ষ হিসেবে সে জনগণের সার্বভৌম ক্ষমতাটাকে চর্চা করে থাকেন। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা সম্পর্কে একটা প্রবাদ আছে, পার্লামেন্টের সর্বময় কর্তৃত্ব জনপ্রিয় কক্ষরূপে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণমূলক ক্ষমতার অধিকারী হওয়ার জন্য ডিলমি একবার বলেছিলেন, ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষে এবং পুরুষকে নারীতে রূপান্তর করা ছাড়া সবকিছুই করতে পারে। সে সকল সর্বময় ক্ষমতার অধিকারী। এর প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। আমরা জানি যে কমন সভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা, এবং কমন সভাকে প্রতি বছর যুক্তরাজ্যের অনেক আইন প্রণয়ন করতে হয়। কমন সভাকে তার উপনিবেশগুলোর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হয়। এছাড়া কমন সভা আইন বাতিল কিংবা সংশোধন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজনের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা চর্চা করে থাকে। কমন সভার দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো সরকার গঠন করা, এবং আমরা জানি যে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কমন সভার ভূমিকাই মুখ্য। সাধারণ নির্বাচনে এরপর যে দল কমন সভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সে দল সরকার গঠন করে। রাজা বা রানী কমন সভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ যে দল লাভ করেছে সেই দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগদান করে থাকে। এবং সরকার গঠনে কমন সভার ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুখ্য। সরকারের কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করে থাকে কমন সভা। আমরা জানি যে এই ব্যবস্থায় মন্ত্রীগণ ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে তাদের কাজের জন্য আইন কমন সভার নিকট দায়বদ্ধ। মন্ত্রিসভা কমন সভার সমর্থন বা আস্থা হারালে পদত্যাগ করতে হয়, এবং কমন সভা এই মন্ত্রিসভা বা সরকারকে দায়বদ্ধ বা দায়িত্বশীল রাখার জন্য সচেষ্ট থাকে। প্রশ্ন জিজ্ঞাসা, ছাঁটাই প্রস্তাব ও মুলতবি প্রস্তাব গ্রহণ প্রভৃতির মাধ্যমে কমন সভা ক্যাবিনেটের কার্যকালকে নিয়ন্ত্রণ করে দায়িত্বশীল সরকার গঠনে সহায়তা করে থাকে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। কমন সভার অর্থ সংক্রান্ত ব্যাপক ক্ষমতার অধিকারী, এবং রাজা বা রানীর সম্মতি নিয়ে অর্থমন্ত্রী অর্থ বিল কমন সভায় প্রথম উত্থাপন করেন, এবং কমন সভার অনুমোদন ছাড়া সরকার কর ধার্য, কর সংগ্রহ এবং অর্থ ব্যয় করতে পারেন না। করারোপ, ঋণ, অর্থ সংগ্রহ, ব্যয়ের দাবি মঞ্জুর, বাজেট প্রস্তাব প্রভৃতি বিষয়ে কমন সভা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। বিতর্ক আলোচনা, এটা হলো কমন সভার মূল কাজ। আমরা জানি যে এটা একটা ডেলিবারেটিভ বডি, এবং ডেলিবারেটিভ বডি হিসাবে সে নানা বিষয়ে জাতীয় গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এবং কমন সভা সরকারি বেসরকারি বিল, রাজা বা রানীর বার্তা, রাজকীয় ভাষণ, জাতীয় ও পররাষ্ট্রনীতি, সরকার বা বিশেষ কোনো মন্ত্রীর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই কমন সভায় অনুষ্ঠিত হয়। সরকারি দল নিজেদের উন্নয়নমূলক কাজের বিবরণ প্রদান করে থাকেন, আর বিরোধী দল
যুক্তিতর্ক দিয়ে সরকারের নীতি ও কাজের গঠনমূলক সমালোচনা করে নিজেদের পক্ষে জনমতটা আনয়ন করা এবং তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেন, যাতে পরবর্তীতে তারা সহজে সরকার গঠন করতে পারেন। তদন্তমূলক কাজ। কমন সভার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তদন্তমূলক কাজ। কমন সভায় বিভিন্ন কমিটির মাধ্যমে কিছু তদন্তের দায়িত্ব পালন করে থাকে। শাসন বিভাগের কার্যকলাপের উপর আনীত অভিযোগ এর উপর ভিত্তি করে কমন সভা তদন্তমূলক দায়িত্ব পালন করতে হয়। তবে এই সকল দায়িত্ব পালন করার ক্ষেত্রে কমন সভা বিভিন্ন কমিটি গঠন করে বা যে এক্সিস্টিং কমিটি রয়েছে এই কমিটি ব্যবস্থাটাকে তারা কাজে লাগায় এবং অনেক ক্ষেত্রে এই কমিটি তদন্তের জন্য সাক্ষ্য গ্রহণ মানে এবং সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে সকল কার্যাবলী সম্পাদন করে একটা রিপোর্ট কমন সভায় পেশ করেন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কমন সভা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কমন সভার বিল পাশের পদ্ধতি আমরা জানি যে কমন সভা একটা আইন প্রণয়নকারী সংস্থা এবং শুধু যে বিল পাস হয় এটা প্রথমে বিল উত্থাপন করা হয় এবং যেটা প্রথম পাঠ নামে পরিচিত এই এবং তারপর দ্বিতীয় পাঠ হয়ে থাকে। দ্বিতীয় পাঠের পরে আমরা এটা দেখি যে এটা কমিটি পর্যায়ে পাঠানো হয়, বিলগুলো কমিটি পর্যায়ে পাঠানো হয়। কমিটি পর্যায়ে বিল পাঠানোর পরে কমিটি বিল যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে এবং তার যে রিপোর্ট আছে ওই রিপোর্টটা আবার এই এটাকে আবার পার্লামেন্টের মূল ফ্লোরে পাঠানো হয় এবং আলাপ আলোচনা করে এরপরে এই রিপোর্টের উপর ভিত্তি করে আলাপ আলোচনা এবং এবং এসব চূড়ান্ত পর্যায়ে একটা তৃতীয় পাঠ হয়। তৃতীয় পাঠের পরে এটা অপর কক্ষের সংশোধনের জন্য বিবেচনার জন্য পাঠানো হয়। অপর কক্ষ বলতে যদি এটা আমরা এখানে কমন সভায় বিলের পাশের পদ্ধতি বলা হয়েছে, এটা ব্রিটিশ পার্লামেন্টে বিলের পাশের পদ্ধতিটাই বলা যাবে। এটা কেননা এটা অপর কক্ষের যদি পার্লামেন্টের কমন সভায় যদি বিল উত্থাপিত হয় এটা তাহলে লর্ড সভায় এই বিলটা পাঠানো হয় এবং লর্ড সভায় বিলটা পাঠানো হলে লর্ড সভার ঠিক এইভাবেই বিলটা উত্থাপন প্রথম পর্যায়ে দ্বিতীয় পাঠ কমিটি পর্যায়ে রিপোর্টিং পর্যায়ে এবং তৃতীয় পাঠ এরপরে অন্য কক্ষের বিবেচনা অর্থাৎ লর্ড সভা যদি বিলটা উত্থাপিত হয় তাহলে এটা কমন সভায় পাঠানো হয় এবং কমন সভা বা লর্ড সভা এই বিলগুলো তখন সংশোধনী তৃতীয় পাঠের পরে তাদের সংশোধনীগুলো বিবেচনা করবেন। কখনো কখনো দেখা যায় যে উভয় কক্ষ হোল হাউস এটা মিটিং হয় বা হোল হাউস সভায় এই বিল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা উভয় কক্ষের কমিটি একটা গঠিত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এভাবে যাতে এই বিলের মধ্যে যে উভয় কক্ষের যে বিরোধগুলো আছে এই বিরোধগুলো মীমাংসা করা যায়, এই বিলগুলো মীমাংসা করার পরে তারপরে রাজকীয় সম্মতি বা রাজার অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজার অনুমতি পেলে চূড়ান্ত বিল একটা চূড়ান্ত রূপ লাভ করে এবং এটা আইনে পরিণত হয়। এটা ছিল ব্রিটিশ পার্লামেন্টের বিল পাশের পদ্ধতি সমূহ। কমন সভার সদস্যরা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এক নম্বর হলো ওনারা বাক স্বাধীনতা পেয়ে থাকেন। ওনারা কমন সভায় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, এর জন্য তাদেরকে আদালতে জবাবদিহি করতে হয় না। এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। গ্রেফতার না হওয়ার স্বাধীনতা এবং কমন সভায় অধিবেশন চলাকালীন সময় স্পিকার অনুমতি ব্যতীত কাউকে গ্রেফতার করা যায় না, ঠিক এবং এই পার্লামেন্ট প্রাঙ্গণ হতেও কাউকে গ্রেফতার করা যায় না স্পিকার অনুমতি ব্যতীত। তারপরে জুরির দায়িত্ব এবং আদালত থেকে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি। পার্লামেন্ট অধিবেশন থাকাকালীন সময় এবং আদালতে উপস্থিত থাকতে তারা বাধ্য নয় বা জুরির দায়িত্ব পালন করতেও তারা বাধ্য নয় এবং এই ক্ষেত্রে এইসব ক্ষেত্র থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বাধা হস্তক্ষেপ এবং ভয় দেখানো থেকে তারা মুক্ত থাকে। বিশেষ করে পার্লামেন্টের ভেতরে তারা যে কোনো ধরনের বক্তব্য যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করতে পারে, এই ক্ষেত্রে তাদেরকে ভয় হস্তক্ষেপ করতে পারে না, ভয়কে হস্তক্ষেপ করতে পারে না। এবং শৃঙ্খলা ক্ষমতা কমন সভা ইন হল পুরো সবাই নিজের শৃঙ্খলার জন্য সচেষ্ট থাকে এবং এক্ষেত্রে কখনো কখনো ইচ্ছে করলে এই সবার সদস্যদেরকে বহিষ্কার করতে পারে। এই বহিষ্কার করার বেশ কিছু নজির আমরা ইতিমধ্যে দেখেছি এবং প্রাচীন কিছু নজিরও রয়েছে।
এবং আভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ অধিকার, এই পার্লামেন্টের অধিবেশন কিভাবে পরিচালিত হবে না হবে এই ক্ষেত্রে কমন সভা নিজেই সুপ্রিম রোল প্লে করে থাকেন। অবমাননার জন্য শাস্তি দানের অধিকার, যদি পার্লামেন্ট মনে করে, কমন সভা যদি মনে করে তাকে অবমাননা করা হয়েছে, এই জন্য ইচ্ছে করলে তিনি শাস্তি দানের জন্য ব্যবস্থা করতে পারেন। সদস্য নয় এমন ব্যক্তিদেরকে প্রবেশ নিষিদ্ধ করতে পারে এই পার্লামেন্ট, কমন সভা। এবং কার্যবিবরণী প্রকাশের স্বাধীনতা, পার্লামেন্টের যে কার্যবিবরণী রয়েছে ইচ্ছে করলে এটা সে প্রকাশ করতে পারবে, কমন সভা প্রকাশ করতে পারবে, এই স্বাধীনতা তাদের রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।